সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা খাতে সরকার এই বাজেটে কিছুটা বরাদ্দ বাড়িয়েছেন, কিন্তু এই বরাদ্দর কত অংশ সোশ্যাল সিকিউরিটি খাতে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের জন্য ব্যয় হবে? সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের বাজেট 2026-27 মূল্যস্ফীতি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা খুবই প্রাসঙ্গিক একটি প্রবন্ধ এখানে উপস্থাপন করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে। আমি সিআইপিজিকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে সময়ে এটিকে আলাদাভাবে আলোচনার দাবি রাখে। সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা খাতে সরকার এই বাজেটে কিছুটা বরাদ্দ বাড়িয়েছেন, কিন্তু এই বরাদ্দর কত অংশ সোশ্যাল সিকিউরিটি খাতে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের জন্য ব্যয় হবে, সেই বিষয়টি হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধটি অনেক বড়। এই ধরনের আয়োজনে আমার অনুরোধ থাকবে যে প্রবন্ধটিকে খুব আরেকটু শর্ট করে উপস্থাপন করতে পারলে আমাদের এবং যারা এখানে আছেন এই স্বল্প সময়ে আমাদের বোঝার জন্য সুবিধা হতো। কিন্তু প্রবন্ধের মধ্যে যে সাবজেক্টটি এখানে আনা হয়েছে সেই সাবজেক্টটিকে মানে ঠিক ফুটিয়ে তোলার জন্য যে তথ্যপাত্র সেই দিক থেকে কিছুটা ঘাটতি আছে আমার কাছে মনে হয়েছে। প্রবন্ধটি একটি ব্যাপক বিস্তৃত প্রবন্ধ এবং পুরো জিনিসকে ধারণ করা, এটার জন্য সেমিনার নয়, এটার জন্য ওয়ার্কশপ টাইপের কর্মসূচি প্রয়োজন, যেটার জন্য বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে ধারণ করবে এবং এটাকে সামনে রেখে বক্তব্য দেবে। এখানে বিষয়ের সাথে রিলেটেড বিষয়গুলোকে আরো ফুটিয়ে তোলা দরকার ছিল। সেই দিক থেকে কিছুটা এই প্রবন্ধে ঘাটতি আছে। এরপরও প্রবন্ধকার কষ্ট করে পুরো বাজেটের সামগ্রিক দিক তুলে এনেছেন, এই জন্য অন্যকে ধন্যবাদ জানাচ্ছি। এই পেপারসটি আমরা বাজেট আলোচনা সংসদে শুরু হওয়ার আগে যদি পেতাম আমাদের কাজে লাগতো অনেক ভালো। তো উনি কষ্ট করেছেন, এই জন্য ধন্যবাদ। আমি যেটি বলছিলাম যে আমাদের এই বাজেটের 61% চলে যাচ্ছে পেনশন এবং কৃষি ভর্তুকি সহ অন্যান্য বড় খাতে। তাহলে সোশ্যাল সিকিউরিটি অর্থাৎ দরিদ্র জনগোষ্ঠীর জন্য থাকছে 39%। আবার এমনিতেই শুনতে মনে হয় যে হাজার হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। আসলে আমাদের জনগণের কত অংশ দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছেন এটি এখানে গুরুত্ব পায়নি। গুরুত্ব পেয়েছে গত বছরের বাজেটে, ফিসক্যাল ইয়ারে কত বরাদ্দ ছিল আর এই বছরে এটা কতটুকু বাড়ানো সম্ভব, ঠিক সেই বিবেচনা থেকে কিছু বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডেভেলপমেন্ট, একটা পরিসংখ্যানগত একটা ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করছি, কিন্তু এটা দারিদ্র সীমার নিচে বসবাস করে এই মানুষগুলোর জন্য কতটুকু কার্যকারিতা এবং কত শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচেই থেকে যাচ্ছে, এই উপকার তাদের কাছে বা এই ডোনেশন তাদের কাছে পৌঁছছে না, সেটার পার্সেন্টেজ কত এবং তাদের জন্য সরকারের করণীয় কি? এই 5 বছরের মধ্যে সরকার সবগুলোকে কাভার করবে, না এভাবেই তারা বঞ্চিত থেকেই যাবে? সেই ব্যাপারে এখানে কোনো এই বাজেটে কোনো দিক নির্দেশনা নেই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন, নিজ নিজ এলাকায় খবর রাখবেন, এখানে যারা উপকারভোগী, এই উপকারভোগী মানুষগুলোর যে তালিকা, এটির কোনো ডাটাবেজ নেই। ডাটাবেজ না থাকার কারণে একইভাবে প্রত্যেক বছরে একই ব্যক্তি পাচ্ছেন, প্রত্যেক মাসে একই ব্যক্তি পাচ্ছেন, এমনকি আরও বিভিন্ন সময়ে সময়ে যে সমস্ত সুবিধাগুলো দেওয়া হচ্ছে
একই ব্যক্তি পাচ্ছেন। তাহলে এখানে কোনো ডাটাবেজ নেই। 2 নাম্বার হচ্ছে এই অ্যামাউন্টগুলো যাদের পাওয়া উচিত তারা পাচ্ছেন না, অর্থাৎ প্রকৃত উপকার পাওয়ার জন্য যারা উপযোগী ব্যক্তিদের কাছে এটা পৌঁছাচ্ছে না। 3 নাম্বার হচ্ছে এটা দলীয় বিবেচনায়, কারণ আমাদের দরিদ্র, অসহায় এবং বিপর্যস্ত মানুষের তো অভাব নেই, কিন্তু সামর্থ্য কম, সেক্ষেত্রে দলীয় ব্যক্তিদের কাছে এই উপকারগুলো পৌঁছে যাচ্ছে। আর চতুর্থ হচ্ছে যে দেয়াটার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা ডাটাবেজ না থাকার কারণে এই প্রক্রিয়ায় মানুষের কাছে এটি পৌঁছছে না, অথচ তাদের সিগনেচার এবং তালিকা সরকারের দপ্তরে জমা হয়ে যাচ্ছে, না পৌঁছানো ছাড়াই জমা হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে এবং এক্ষেত্রে ব্যাপক অব্যবস্থাপনা। ইউনোর মাধ্যমে এগুলো তত্ত্বাবধান হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ভাগ করে দেয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সম বন্টন করেন না, তার আত্মীয় স্বজন, দলীয় বিবেচনা এবং না দিয়ে পারা যায় কিনা, এবং হয়তো একবার দিল 3 বারে স্বাক্ষর নিল, এই ধরনের বহু অব্যবস্থাপনা তৃণমূলে রয়ে গিয়েছে। সুতরাং এই জায়গায় সোশ্যাল সিকিউরিটির নামে যে অর্থটা বরাদ্দ হচ্ছে এটা সঠিক ব্যবস্থাপনার অভাব এবং এখানে দুর্নীতিতে ভরা, উপযুক্ত ব্যক্তিদের হাতে পৌঁছছে না এবং জাল সিগনেচার ব্যবহার করে যত্রতত্র যাকে তাকে এটি দেওয়া হচ্ছে। এভাবেই অর্থ তছরূপ হচ্ছে, অপচয় হচ্ছে, প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত হকদারদের কাছে এটা পৌঁছছে না। এটা আসলে আরও টাকার পরিমাণও যদি বাড়ানো হয় আর ব্যবস্থাপনা, নীতিমালা, বন্টনের সিস্টেম এবং দুর্নীতি থেকে এটিকে যদি মুক্ত করা না যায়, তাহলে সোশ্যাল সিকিউরিটির এই খাত এভাবে একটা মারিং কাটিংয়ের দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার মাধ্যমে এটা একটা লুটপাটের খাত হিসাবে বিবেচিত হবে, লুটপাটের খাত হিসাবে এটা প্রতিষ্ঠিত আছে, এখান থেকে উদ্ধার পাওয়া সম্ভব হবে না। দেখেন, আমরা 26 এপ্রিলে মূল্যস্ফীতি ছিল 9.04, 26 মে মাসে মূল্যস্ফীতি হচ্ছে 9.42 এবং খাদ্য বহির্ভূত ক্ষেত্রে যদি আমরা মূল্যস্ফীতি দেখি সেটা হচ্ছে 9.61। এখন দেখেন, সরকার বলছেন যে আমরা বাজেট পেশ করার পরে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি পায়নি, এটা শুভঙ্করের ফাঁকি। কারণ আগেই জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে, আগে এনার্জি আমাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে, তারপরে সিএনজি, এলএনজি সহ যতগুলো এগুলোর মূল্য বাড়ানো হয়েছে, স্বাভাবিকভাবে সকল দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তাহলে মূল্য বৃদ্ধির কাজটা আগে সম্পন্ন করে বাজেট দেওয়া হয়েছে, এইটা জনগণের সাথে একটা প্রতারণা ছাড়া আর কিছু নয়। সেকেন্ড হচ্ছে যে আপনি মূল্যস্ফীতি করবেন, বিদেশের ব্যাংক থেকে ঋণ যদি গ্রহণ করেন তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে না। 2 নাম্বার হচ্ছে বিদেশ থেকে আপনি ঋণ সংগ্রহ করলে বিদেশের শর্ত পূরণ করতে আপনি বাধ্য হবেন, সেটি আপনার দেশের জন্য কল্যাণ হোক আর অকল্যাণ হোক। বিদেশ থেকে আপনি ঋণ যদি গ্রহণ করেন তাহলে আপনি বিদেশের শর্ত পালন করলেও আপনি আপনার প্রয়োজনের সময় মতো আপনি ঋণটাকে কাজে লাগাতে পারবেন না, আপনার সময় মতো কাজে লাগাতে পারবেন না। টাইম তো ইম্পর্টেন্ট। তাহলে বৈদেশিক ঋণের উপরে এবারের বাজেট আর মূল্যস্ফীতি 7.5-এ নিয়ে আসার জন্য সরকারের একটা লক্ষ্যমাত্রা রয়েছে। এখন হচ্ছে 9.42 মে মাসে, জুন মাসে নিশ্চয় এটা মানে
10 পয়েন্টে চলে যাওয়ার সম্ভাবনা আছে, মাস শেষ হলে আমরা এটি বুঝতে পারবো। তাহলে দেখেন মূল্যস্ফীতি, আমরা জিনিসপত্রের দাম কিভাবে কমবে। 2, আমাদের আভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে এই বাজেট বাস্তবায়ন করা হবে বলা হয়েছে। তাহলে ব্যাংকের যে বেহাল অবস্থা, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে, ব্যাংক ফোকলা হয়ে গিয়েছে। ইসলামী ব্যাংক শির দাঁড়া করে দাঁড়িয়ে থাকলে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা দাঁড়িয়ে থাকবে, সেখানে ইসলামী ব্যাংকেরই মাজা ভেঙে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক যে ইসলামী ব্যাংক যারা লুটপাট করেছে, আবারও সরকার তাদের হাতে ব্যাংক তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। এই জন্য গ্রাহকরা মাঠে আছে। এটা বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার একটা নীল নকশা ছাড়া আর কিছু নয়। এদেশের ইসলামী অর্থ ব্যবস্থার উপরে ক্রমবর্ধমান মানুষের এবং গ্রাহকদের যে আস্থা, সে আস্থাটাকে ভেঙে দেওয়ার একটা সুদূর প্রসারী চক্রান্ত ছাড়া এটি আর কিছু নয়। আমি যেটি বলছিলাম, এই বিপর্যস্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার তাদের বাজেট ব্যবস্থাপনায় কাজে লাগাবে। এই ঘাটতি বাজেটে ঋণ নেবে, ব্যাংক থেকে ঋণ নেবেন উচ্চ সুদে। যদি উচ্চ সুদে 15, 16, 17% সুদ যদি ব্যাংক থেকে দিতে হয়, তাহলে এখানে স্বাভাবিকভাবে বেসরকারি এবং শিল্পায়ন, বেসরকারি খাত এবং শিল্পায়নের খাতে এখানে কখনোই স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না এবং এখানে কর্মসংস্থান তৈরি হবে না, জিনিসপত্রের মূল্য বাড়বে। কারণ ব্যাংক থেকে অধিক সুদে যদি ব্যবসায়ীরা, শিল্পপতিরা টাকা নেন, বেসরকারি খাতে টাকা নেন, তাহলে স্বাভাবিকভাবে জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে রাখা বা স্থিতিশীল রাখা এটি সম্ভব হবে না, মূল্যস্ফীতি বাড়বে। ব্যাংকগুলো সরকারকে ঋণ দিতে চায়, এটা ঠিক আছে, কারণ ঋণ ব্যাক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যদি সরকার এই ব্যাংক থেকে বাজেট ব্যয় নির্বাহ করে, তাহলে বেসরকারি খাতের ব্যয় কমে যাবে, বেসরকারি খাতে তাদের ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন, কর্মসংস্থান সবটা ব্যাহত হবে। সুতরাং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে কিভাবে? থার্ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটি হচ্ছে যে জ্বালানি খাতে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সরকারের যে পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়া দরকার ছিল সেটি দেয়নি। যা দিয়েছে তার মধ্যে রিনিউয়েবল জ্বালানি এবং এনার্জির জন্য একটা বড় ধরনের বরাদ্দ প্রয়োজন ছিল, সেই বরাদ্দ তুলনামূলকভাবে খুবই কম। যদি বিদ্যুতের দাম, জ্বালানির দাম বৃদ্ধি পেতে থাকে, দ্রব্যমূল্যেও বৃদ্ধি পেতে থাকবে, এটিই স্বাভাবিক। কলকারখানা বন্ধ হবে, উৎপাদন কমে যাবে এবং আমাদের মূল্যস্ফীতি বেড়ে যাবে, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে নিরঙ্কুশভাবে বিদ্যুৎ এবং জ্বালানির নিশ্চয়তা যদি না থাকে, আজকে লোডশেডিংয়ে জীবন পর্যদস্ত হয়ে উঠেছে, মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। আমার নির্বাচনী এলাকা থেকে আমাকে বারবার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে মেসেজ দেওয়া হচ্ছে, ফোন দেওয়া হচ্ছে, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এখন বিদ্যুৎ কতক্ষণ থাকে না, বিদ্যুৎ কতক্ষণ পরপর যায় তা না, বিদ্যুৎ কতক্ষণ পরপর আসে সেই হিসাব। রাতে মানুষের ঘুম নেই, দিনে মানুষের কার্যক্রম নেই, একটা জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা বারবার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন একটা গ্রিড নষ্ট হয়েছে, আর একটা গ্রিড নষ্ট হয়েছে। গ্রিড নষ্ট হয়ে গিয়ে যদি এমন বেহাল অবস্থা হয়, তাহলে এখানকার উৎপাদন, আমার নির্বাচনী এলাকায় বড় বড় কলকারখানা রয়েছে, বিশেষ করে অটো রাইস মিল, শত শত অটো রাইস মিল রয়েছে। একবার যদি বিদ্যুৎ বন্ধ হয়, তাহলে সেই বিদ্যুৎ বন্ধ হওয়ার কারণে চালটা খুদে পরিণত হয়, প্রত্যেকটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের সাধারণ জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, পরীক্ষার্থীরা বেকায়দার মধ্যে আছে। তাহলে গোটা বাংলাদেশের চিত্র একই। এইটা আপনি সংসদে যাবেন, এটা স্বীকার করবে না, সংসদে মন্ত্রী এমপিরা স্বীকার করে না
যে বাইরে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, বাইরে বিদ্যুৎ থাকে না, এটা তারা স্বীকার করতে চায় না। এই জন্য আমি সংসদে বলেছিলাম যে আমাদের সরকারি দলের ওই ট্রেজারি বেঞ্চে যারা যান তাদের চোখে একটা ম্যাজিক চশমা থাকে, ওনারা বাজারে গেলে সব কিছুর মূল্য কম দেখেন, স্বাভাবিক দেখেন, পক্ষে দেখেন। আমার কথা আর বাড়াতে চাই না। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে কৌশল নির্ধারণ করেছে, এই কৌশল সফল হওয়ার আমরা কোনো সম্ভাবনা দেখি না। কারণ দুর্নীতি থেকে সরকার নিজেদেরকে মুক্ত করতে কতটুকু পারবে, এটা অনেক বড় চ্যালেঞ্জ। এটা তাদের জন্য কঠিন হবে বলে আমাদের মনে হয়। অন্যদিকে সোশ্যাল সিকিউরিটির ব্যাপারে আমি আপনাদের কাছে কথা বলেছি। যদি দ্রব্যমূল্য বেড়ে যায় তাহলে 800 টাকা, 1000 টাকা, 2000 বা 1200 টাকা একটা পরিবারের জন্য, পরিবারকে চালিয়ে নেওয়ার জন্য এটা কোনোভাবেই বাস্তবসম্মত বা সহজলভ্য হতে পারে না। কারণ আপনি কয় টাকা বাড়িয়েছেন আর দ্রব্যমূল্য কী পরিমাণ বাড়ছে, মূল্যস্ফীতি কী পরিমাণ বাড়ছে, তাহলে সোশ্যাল সিকিউরিটির নতুন কোনো স্তর কি আমরা অতিক্রম করতে পারছি ইতিবাচকভাবে? আমরা পারছি না। এবং এটি এই সরকার কতটা স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে তার উপর অনেকগুলো বিষয় নির্ভর করছে। আমি আশা করি যে আজকের আয়োজন, আমাদের মূল আলোচক, প্রধান অতিথি এবং বিদগ্ধ অর্থনীতিবিদ যারা তারা এখানে রয়েছেন, তারা আরও সুন্দর করে আপনাদের সামনে বুঝিয়ে বলবেন এবং জিনিসটি দেশ এবং জনগণের সামনে তুলে ধরবেন। এই ধরনের আলাপ আলোচনার মাধ্যমেই সরকারকে গাইড করা আমাদের দায়িত্ব। সরকার যদি শুভবুদ্ধির উদয় হয়, জনগণের সমালোচনা আলোচনাগুলোকে সামনে রেখে যদি বাজেটের পরিবর্তনের জন্য এবং বাজেটকে আরও ইফেক্টিভ করার জন্য তারা যদি ভূমিকা পালন করেন, তাহলেই আমাদের এই সেমিনার, আলোচনা, সমালোচনা সার্থক হবে। আমি আবারও সিআইপিজিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সবাইকে, সবার প্রতি শুকরিয়া জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।